এবারে যেটা মূল বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো ভূগোল চর্চা কিভাবে বিকাশ লাভ করলো। সেগুলোর জন্য বর্তমান সময়ে জিওগ্রাফিক্যাল থট নামে একটি মূল পেপার তৈরি করা হয়েছে, যেটা 60 মার্ক থিওরি এবং 10 মার্ক ইন্টারনাল এবং 5 মার্ক নাম প্রেজেন্টের জন্য বরাদ্দ রয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয়। এখানে আলোচ্য বিষয় হলো যে জিওগ্রাফিক্যাল থট ষষ্ঠ সেমিস্টারের প্রথম পর্যায়ে পেপার 13-এ উল্লেখ রয়েছে। এছাড়াও পেপার 14-এ দেওয়া হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট, কিভাবে বিভিন্ন দুর্যোগ অর্থাৎ দুর্যোগের ফলে যে বিপর্যয় তৈরি হয় তা ব্যবস্থাপনা কিভাবে করা যাবে সে বিষয় সম্পর্কে। এছাড়াও ডেসক্রিপটিভ পেপার যেটা ষষ্ঠ সেমিস্টারে দেওয়া হয়েছে, পঞ্চম সেমিস্টারে আমাদের পড়ানো হয়েছে, অর্থাৎ পঞ্চম সেমিস্টারে যদিও যে বিষয়টা নিয়ে পড়ানো হয়েছে তা হলো পেপার ডিএসসি পেপার 1 ডেসক্রিপটিভ পেপার এবং ডিএসসি পেপার 2 আলোচিত হয়ে গেছে। এবং ষষ্ঠ সেমিস্টার ডিএসসি পেপার 3, এই 3 পেপারে রয়েছে রিসোর্স জিওগ্রাফি, রিসোর্স অর্থাৎ সম্পদ। এই রিসোর্স সম্পদের কিভাবে অবস্থান, সম্পদের কোথায় কেমন বন্টন, সম্পদের বন্টন তো বললাম, সম্পদের ব্যবহার কিভাবে হচ্ছে, মানুষ কিভাবে সম্পদগুলোকে ব্যবহার করছে, সম্পদ কিভাবে উত্তোলন করা হচ্ছে, সম্পদগুলোর কিভাবে উৎপাদিত হচ্ছে, সমগ্র বিষয় সম্পদ কি, সম্পদের ধারণা, কনসেপ্ট, স্ট্রাকচার, সম্পদের শ্রেণীবিভাগ, সকল বিষয় সম্পদ সম্পর্কে ডিএসসি পেপার 3-তে উল্লেখ আছে। ডিএসসি পেপার 4-এ উল্লেখ রয়েছে সয়েল অ্যান্ড বায়ো জিওগ্রাফি। সয়েল অর্থাৎ মৃত্তিকা, বায়ো জিওগ্রাফি অর্থাৎ বায়োলজি, বায়োলজিকেও জিওগ্রাফি একটা সাবজেক্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। বায়োলজি অর্থাৎ জীব এবং জিওগ্রাফি অর্থাৎ ভূগোল। তো বায়ো জিওগ্রাফি অর্থাৎ জীব ভূগোল সম্পর্কে আলোচিত হয়েছে। এই জীব ভূগোলে সয়েল এবং বায়ো জিওগ্রাফিতে কার্বনেশন চক্র, পরিবেশ থেকে নাইট্রোজেন, আমরা জানি যে বায়ুমণ্ডলে আছে নাইট্রোজেনের পরিমাণ 78.08%। আমরা যদি পুরো বায়ুমণ্ডলটাকে 100% ধরি, অর্থাৎ বায়ুর এই 100%-এর মধ্যে 78%ই হলো নাইট্রোজেন, বাকি 20.16% হলো অক্সিজেন। এবং তাহলে ওদিকে যদি ধরি যে 80 এদিকে 20, কিন্তু বাকি যে 3% মতো থাকছে সেগুলো হলো আর্গন, হিলিয়াম, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 0.03%। তো এত কম পরিমাণে কার্বন ডাই অক্সাইড রয়েছে, কিন্তু সেই পরিমাণ এর বেশি হয়ে গেলে কি হবে, পরিবেশের উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পাবে, পৃথিবীর যে গড় উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পাবে, এর ফলে বিশ্ব উষ্ণায়ন ঘটবে, আর তার ফলে গ্লোবাল ওয়ার্মিং ঘটবে, আর গ্লোবাল ওয়ার্মিং এর ফলে সুমেরু অঞ্চলের বরফগুলো গলতে শুরু করবে, আর তার ফলে সমুদ্র জলের পরিমাণ বৃদ্ধি পাবে, এবং ভারত সহ পৃথিবীর বিভিন্ন যে দ্বীপগুলো আছে, অর্থাৎ যেগুলো বিভিন্ন দেশ আছে, সেই দেশগুলো ডুবতে শুরু করবে, এবং বিভিন্ন সমুদ্র জলে যেহেতু জলের পরিমাণ বাড়বে, এর ফলে সমুদ্রের যে ঢেউ তা দ্বীপগুলোর উপর ক্রমশ আছড়ে পড়বে, এবং তার ফলে তা মানুষের জন্য বিপর্যয় ডেকে আনবে। এছাড়াও যেটা বিষয় সেটা হলো সয়েল এবং বায়োজিওগ্রাফি। সয়েল বা মৃত্তিকা শ্রেণীবিভাগ। মৃত্তিকা কয় প্রকার? মৃত্তিকা ইউএসডিএ, ইউনাইটেড স্টেটস টেকনোলজিক্যাল অ্যাসোসিয়েশন অর্থাৎ ইউএসডিএ, যেটা আন্তর্জাতিক সর্বজনীন মৃত্তিকা শ্রেণীবিভাগ করেছে। মলিসল, ভার্টিসল। সয়েল মানে মৃত্তিকা, এই সয়েলের পূর্বে এসওএল সল, সয়েলকে সল বলা হচ্ছে, মলিসল, ভার্টিসল, এরিডিসল, এরিড অর্থাৎ মরু অঞ্চলের যে মৃত্তিকা তা হলো এরিডিসল। তো এরকম শুধুমাত্র 12টি নয়, এরও বিভিন্ন শাখা প্রশাখা মিলিয়ে 3000-এর উপরে শ্রেণীবিভাগ রয়েছে, কিন্তু যেটা মূল বিষয় সেটা হলো 12টি যে প্রধান শ্রেণীবিভাগ সেগুলোই সিলেবাসের অন্তর্ভুক্ত, অর্থাৎ আলোচ্য বিষয়। এছাড়াও যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো মৃত্তিকা তো হলো, এরপরে যেটা বিষয় সেটা হলো বায়োজিওগ্রাফি, এটা জীব ভূগোল। বায়োডাইভার্সিটি, জীব বৈচিত্র্য, বায়োডাইভার্সিটি অর্থাৎ জীব বৈচিত্র্য কি? পৃথিবীর আমরা জানি যে কোথাও খাল, বিল, পুকুর, নদী নালা, কোথাও পাহাড়, কোথাও পর্বত, কোথাও মালভূমি, কোথাও সমভূমি। তো কোথায় কিরকম জীবেদের যে একটা বিভিন্নতা, বৈচিত্র্য রয়েছে। মরু অঞ্চলে যে সকল মরুভূমির গাছগুলো জন্মায়, সেগুলো কি আমাদের এই সমভূমি অঞ্চলে কি সেগুলো থাকতে পারবে? সেগুলো জন্মাবে? নিশ্চয়ই না। এছাড়াও সমভূমি অঞ্চলে যে মানুষ বসবাস করছে, সমভূমি অঞ্চলে যে কুকুরগুলো দেখা যায়, লক্ষ্য করা যায়, তাদের গায়ের লোম কিন্তু খুব লম্বা হয় না, কিন্তু অভিযোজনের ফলে বরফযুক্ত অঞ্চলের কুকুর এবং সেখানকার মেরু ভাল্লুকগুলোর লোম দেখা যায় যে অনেক বেশি বড় আকারের হয়ে গেছে। তাদের লোমগুলোর লোমস অনেকটাই তাদের যে একটা সে অঞ্চলে বসবাসের জন্য, তাদের পরিবেশের সঙ্গে মিলিয়ে নেওয়ার জন্য নিজেকে, তাদের লোমগুলো সেই সঙ্গে মিলিত হয়েছে। তো এরকম যে দেখা যাচ্ছে যে বিভিন্ন অঞ্চলে জীব বৈচিত্র্য বা বিভিন্নতা, ঠিক আছে। তো সমগ্র বিভিন্নতাই হলো, যে দেখতে পাচ্ছি লক্ষ্য করা যাচ্ছে, সমগ্র বিভিন্নতাই হলো জীব বৈচিত্র্য। এই জীব বৈচিত্র্যকে 3 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। এগুলোকে বিভিন্ন ভাবে ভাগ করা যায়, কিন্তু যেটা মূল বিষয়টা হলো উদ্ভিদ বৈচিত্র্য, প্রাণী বৈচিত্র্য, ঠিক আছে। এটা 2 প্রকার। এছাড়াও আলফা
গামা, বিটা, এই তিনটি হলো বৈচিত্র্য। ঠিক আছে, এছাড়াও যেটা মূল বিষয় সেটা হলো জীববৈচিত্র্য বললাম, বায়োডাইভার্সিটি কনজারভেশন। কেন সংরক্ষণ আমরা করব? জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্দেশ্যটা, জীববৈচিত্র্য অর্থাৎ খাদ্য শৃঙ্খল। খাদ্য শৃঙ্খল কি? আমরা যে দেখতে পাচ্ছি যে সকল ঘাস আছে, সেই ঘাসগুলোকে খায়, সে খায় ঘাসগুলো নিশ্চয়ই কোনো ব্যাঙ বা কোনো হরিণ, সে হরিণকে খায় বাঘ, তাই হবে একটা জীবের যে চক্র। তারপরে সেই বাঘের থেকে যে বাঘগুলো যখন মারা যায়, সেই মারা যাওয়ার পর তার শরীরে নাইট্রোজেন মাটিতে মিশে এবং মাটি থেকে সেই সবুজ উদ্ভিদ আবার সেগুলোকে নাইট্রোজেন হিসাবে গ্রহণ করে এবং সেই গ্রহণ করার পর সেই থেকে একটা চক্রাকার সার্কেল তৈরি হচ্ছে, যেটা হলো নাইট্রোজেন চক্র বা নাইট্রোজেন সাইকেল, এভাবে কার্বন চক্র। ঠিক আছে, তো এগুলো বিষয়। সেটা হলো জীববৈচিত্র্য সংরক্ষণ কেন আমাদের প্রয়োজন। তো যদি আমরা সকল বাঘগুলো, হরিণ যদি মানুষ সংগ্রহ করে নেয়, হরিণগুলোকে যদি মানুষ হত্যা করে নেয়, চোরা শিকারীরা যদি হরিণ গুলো নিয়ে নেয়, তাহলে বাঘ কি খাবে? বাঘ কিন্তু সাধারণ মানুষের অঞ্চলে চলে আসবে, আর এই মানুষের অঞ্চলে এসে মানুষকে তখন ক্ষতি করার চেষ্টা করবে, এই সমভূমি অঞ্চলে চলে আসবে। এর ফলে কি হবে? জীববৈচিত্র্যকে ভারসাম্য, ব্যালেন্সে বিঘাত ঘটবে। এছাড়াও যে সকল বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো জীববৈচিত্র্য সংরক্ষণ রয়েছে। পৃথিবীর 33% অক্সিজেন পূরণ করে। পৃথিবীর 33% অক্সিজেনের যে স্থান তা হলো কোথায়? না, সেটা হলো আফ্রিকার সেলভা অরণ্যে। তো আফ্রিকায় যে অরণ্য, সেলভা অরণ্য, সেখানে কি হয়েছে? সেখানে 2019 সালে দাবানলের ফলে কোনো কারণে, মানুষসৃষ্ট দাবানলের ফলে, মানুষসৃষ্ট কোনো কারণে সেখানে কি হয়েছে না, সেই স্থানে একটা সমস্যা তৈরি হয়েছে। সেই সমস্যাটা হলো সেখানে বনে আগুন লেগে তা কিছু যা মানুষের আরো তৈরি করেছে। ঠিক আছে, তো এইভাবে ক্রমশ, আর এই গড় উষ্ণতা বৃদ্ধিকে গ্লোবাল ওয়ার্মিং বলা হয়। ধন্যবাদ।